ভাবো তো, যদি তোমার হাতে এমন এক জিন থাকতো যে তোমার যে কোনো ইচ্ছা মুহূর্তেই সত্যি করে দিত, তাহলে তুমি কি চাইতে? বন্ধুরা, আজ আমরা এমন এক জাদুর গল্পে ঢুকে পড়ব, এক তরুণ চোর আর এক জিনের অবিশ্বাস্য বন্ধুত্বের কাহিনী। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি বলছি আলাদিন মুভির কথা। 2019 সালে মুক্তি পাওয়ার পর এই সিনেমাটা আমার দেখা অন্যতম সেরা ফ্যান্টাসি ফিল্ম। এখানে দেখানো হয়েছে কিভাবে এক সাধারণ রাস্তা চোর এক রাজকন্যার ভালোবাসা পায় আর এক জিনের সাহায্যে নিজের জীবনটাকে বদলে ফেলে। তাই বলছি, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি গ্যারান্টি দিচ্ছি এই গল্প তোমার মনটা ভালো করে দেবে। চলো শুরু করি আজকের আলাদিন মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে দেখা যায় সমুদ্রের বুকে চলছে বড় বড় জাহাজ, আর তার ভেতরে একটা ছোট জাহাজে একজন বাবা আর দুই বাচ্চা। ছেলেমেয়েরা পাশের বিশাল জাহাজটার দিকে তাকিয়ে বলে, বাবা, ওইটা কত সুন্দর বড় জাহাজ। বাবা হাসতে হাসতে বলে, সব সুন্দর জিনিসে ভালো হয় না রে বাবা, আমাদের এই ছোট নৌকাটা অনেক জল থেকে আমাদের বাঁচিয়েছে। চলো তোমাদের একটা গল্প শোনাই। এইভাবেই শুরু হয় আলাদিনের জাদুকারী গল্প। তারপরে দৃশ্য কেটে যায় এক ব্যস্ত আরব শহরে। সেখানে এক তরুণ ছেলে নাম আলাদিন। সে একেবারেই গরিব, কিন্তু বুদ্ধি আর হাসি দিয়ে সবার মন জয় করে ফেলে। তার সঙ্গী একটা দুষ্টু বানর নাম আবু। দুজনে মিলে বাজারে ছোটখাটো চুরি করে পেট চালায়। একদিন আলাদিন এক সুন্দরী মেয়ের সঙ্গে দেখা করে আর তার সঙ্গে মিষ্টি করে কথা বলতে শুরু করে। কিন্তু এদিকে দুষ্টু আবু চুপি চুপি মেয়েটার গলা থেকে একটা দামি গয়না তুলে নেয়, আর মেয়েটি কিছুই টের পায় না। তারপর আলাদিন সেই গয়না বিক্রি করে কিছু খেজুর কিনে আর এলাকার ক্ষুধার্ত বাচ্চাদের সঙ্গে ভাগ করে খায়। এভাবেই বোঝা যায় আলাদিন চোর হলেও তার মনটা খুবই ভালো। সে নিজের মতো করে গরিব মানুষের সাহায্য করে, তাদের মুখে হাসি ফোটায়। একদিনের গল্পের দৃশ্য বদলে যায় রাজপ্রাসাদ থেকে অনেকটা দূরে, আরব দেশের ব্যস্ত বাজারে। সেখানে দেখা যায় এক অপূর্ব সুন্দরী মেয়ে, চোখে মুখে রাজকীয় আভা, কিন্তু সাধারণ পোশাকে ঘুরে বেড়াচ্ছে সে। এই মেয়েটির নাম জেসমিন। সে আসলে রাজ্যের রাজকুমারী, কিন্তু আজ গোপনে প্রাসাদ ছেড়ে বেরিয়েছে নিজের দেশের মানুষের অবস্থা দেখতে। বাজারে ঘুরতে ঘুরতে জেসমিন দেখে দুজন ছোট শিশু না খেয়ে বসে আছে। ওদের অবস্থা দেখে তার মন কেঁদে ওঠে। সে একটা দোকানে গিয়ে দুইটা রুটি নিয়ে বাচ্চাদের হাতে দেয়, কিন্তু সমস্যা হলো জেসমিনের সঙ্গে কোনো টাকা ছিল না। তাই দোকানদার রেগে গিয়ে জেসমিনকে ধমক দিতে শুরু করে আর জোর করে তার হাতের ব্রেসলাইটটা খুলে নেয়। সেটা রুটির দাম হিসাবে সেই ব্রেসলাইটটা নিয়ে নেয়। দূর থেকে সবটা দেখছিল আলাদিন। সে ছুটে গিয়ে দোকানদার হাত থেকে জেসমিনকে বাঁচায় আর তাকে নিয়ে দৌড়ে পালায়। চতুরতার সঙ্গে সে দোকানদারের কাছ থেকে জেসমিনের ব্রেসলাইটটা আবার নিয়ে আসে। এতেই শুরু হয় এক মজা তারা পাল্টা তারার দৃশ্য। বাজারের ভিড়, হাত থেকে লাভ আর নানা কায়দায় পালানো হয়। শেষ পর্যন্ত আলাদিন জেসমিনকে নিয়ে পালিয়ে যায় নিরাপদ জায়গা। আলাদিন তাকে নিজের ঘরে নিয়ে আসে। আসলে ঘর বললে একটু অন্যায় হবে, এটা একটা ছোট ঘর, কিন্তু জানালা দিয়ে দেখা যায় পুরো শহর। রাজপ্রাসাদ পর্যন্ত চোখে পড়ে। জেসমিন মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখে, কিন্তু নিজের পরিচয় সে লুকিয়ে রাখে। সে বলে, আমার নাম ডালিয়া। আলাদিন খেয়াল করে জেসমিনের হাতে একটা দামি ব্রেসলেট আছে, যেটা শুধু প্রাসাদের লোকেরাই পরে। সে জানতে চায় ব্যাপারটা কি। তখন জেসমিন মিথ্যা বলে, আমি রাজকুমারীর দাসী, রাজকুমারী আমার এই ব্রেসলেটটা উপহার দিয়েছে। এদিকে রাজপ্রাসাদের সবাই চিন্তায় রাজকুমারী কোথাও উধাও হয়ে গেল। জেসমিন তখন আলাদিনের কাছ থেকে বিদায় নিতে আসে, কিন্তু যাওয়ার আগে ব্রেসলেটটা ফেরত চায়। আলাদিন অনেক খোঁজে, কিন্তু সেটা পায় না। তখন জেসমিন রেগে গিয়ে বলে, আমি জানতাম তুমি আসলে একটা চোর, আমার সবচেয়ে প্রিয় জিনিসটা চুরি করলে। আলাদিন বোঝানোর চেষ্টা করে, আমি কিছুই নেইনি, বিশ্বাস করো। কিন্তু জেসমিন কিছুই না শুনে চলে যায়। আসলে আলাদিন সত্যিই চুরি করেনি। তার দুষ্টু বানর আবু চুপি চুপি ব্রেসলাইটটা নিয়ে ফেলেছিল। আলাদিন রেগে গিয়ে আবুকে বকা দেয়, তুই কখন চুরি করবি সেটা একটু বুঝে কর। এরপর দেখা যায় রাজপ্রাসাদের ভেতরটা, সোনা তৈরি দরজা, ঝলমলে হলঘর, আর রাজকুমারী জেসমিনের রাজকীয় পোশাক পরে বের হচ্ছে। সে আসলে রাজ্যের অতিথি হিসাবে আসা অন্য এক রাজপুতের সঙ্গে দেখা করতে যাচ্ছে, যে তাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছে। জেসমিনের সামনে হাজির হয় এক রাজপুত, যে এসেছে তাকে বিয়ের প্রস্তাব দিতে। কিন্তু জেসমিনের একদমই ভালো লাগে না তার আচরণ। অহংকার ভরা, দাম্ভিক আর একটু ভদ্র নয়। তাই সে স্পষ্টভাবে মুখের উপর বলে দেয়, না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এরপরেই দেখা যায় রাজ্যের উপদেষ্টা জাফরকে সুলতানের সঙ্গে কথা বলছে। জাফর বোঝাচ্ছে, মহারাজ, এখন সময় রাজ্যের পরবর্তী শাসক ঠিক করার, কারণ আপনার তো কোনো পুত্র নেই। তাহলে যার সঙ্গে রাজকুমারী জেসমিনের বিয়ে হবে সেই হবে এই আরব সাম্রাজ্যের পরবর্তী সুলতান।
এভাবে ধীরে ধীরে সে নিজের কুটো চালে রাজাকে প্রবাহিত করতে থাকে। বন্ধুরা, চলো এবার জেনে নেই এই জাফরটা আসলে কে। জাফর হলো রাজ্যের প্রধান উপদেষ্টা। সে খুবই চতুর, দ্রুত আর ভীষণ লোভী একজন মানুষ। বাইরে থেকে সে রাজাকে বিশ্বস্ত বলে মনে করালেও তার ভেতরে লুকিয়ে আছে ক্ষমতার পাগল এক দানব। সে চায় রাজ্যটা পুরো নিজের দখলে নিতে, আর সেই কারণে সে খুঁজে বেড়াচ্ছে এক জাদুর প্রদীপ, যার ভিতরে বন্দি আছে এক শক্তিশালী জিন। এই জিনের ক্ষমতা অসীম। যে প্রদীপটা হাতে পাবে সে চাইলে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এই প্রদীপটা একটা গোপন রহস্য আছে। এটা লুকিয়ে আছে এক জাদুকারী গুহার ভেতরে, যেখানে ঢুকতে পারবে শুধু সেই মানুষ যার হৃদয় সম্পূর্ণ নিঃস্বার্থ আর একদম হীরার মতো পরিষ্কার। অর্থাৎ যার মনে কোনো লোভ, হিংসা বা মন্দা চিন্তা নেই, সে এই গুহায় ঢুকতে পারবে। তাই জাফর যতই চেষ্টা করুক সে কখনো সেখানে ঢুকতে পারবে না। জাফরের সঙ্গে আছে তার বিশ্বস্ত পাখি ইয়াগো, এক বুদ্ধিমান কিন্তু কুচক্রী টিয়া পাখি। সে রাজ্যের খবরাখবর এনে দেয় জাফরের কাছে, আর জাফরের হাতে আছে এক সাপের মাথার মতো জাদুর লাঠি, যেটা দিয়ে সে কাউকে চাইলে হিপনোটাইজ করতে পারে। এই লাঠির জাদু দিয়ে সে রাজা সুলতানকে নিজের বশে আনতে চায়, যাতে রাজকুমারী জেসমিনের রাজ্যটা সে অন্য এক দেশের রাজার হাতে তুলে দিতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে জেসমিন প্রাসাদে ঢুকে পড়ে, আর রাজা হঠাৎ জাফরের জাদু থেকে মুক্তি পায়। জেসমিন রেগে গিয়ে বলে, বাবা, রাজ্যের পরবর্তী শাসক নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি নিজেই রাজ্যের দায়িত্ব নিতে পারবো। কিন্তু সুলতান জানায়, আরবের রাজ্যে কোনো মেয়ে সিংহাসনে বসতে পারে না, তোমার উচিত সে রাজপুত্রকে বিয়ে করে রাজ্য সামলানো। এই কথা শুনে জেসমিন ভীষণ কষ্ট পায়। এইদিকে রাতে রাতে আলাদিন নিজের কৌশলগুলো সবচেয়ে বেশি ভালোভাবে কাজে লাগাতে পারে। সে নানা ছদ্মবেশ, চালাকি আর ফাঁকফোকর খুঁজে পেয়ে প্রাসাদের ভিতরে ঢুকে পড়ে, ঠিক যেন ছায়ার মতো। তার উদ্দেশ্য একটাই, জেসমিনের হারানো ব্রেসলেটটি তাকে ফিরিয়ে দেওয়া। প্রাসাদে ঢুকেই আলাদিন মিলে যায় জেসমিনের সঙ্গে। জেসমিন প্রথমে চমকে যায়, ভাবলো এই লোকটা কিভাবে এত সহজে গাঁট ফাঁকে দিয়ে আসলো। ধীরে ধীরে সে বুঝতে পারে আলাদিন মোটেও কোনো সাধারণ চোর নয়, তার কৌশল আর স্বভাব দুটোই ভিন্ন। আলাদিন কিছুটা বাজে ছলনায় মিষ্টির কথা জেসমিনকে ব্যস্ত করার চেষ্টা করে, আর জেসমিনও খুশি হয়ে অভিনয় ছলনা করে। সে বলল নিজের নাম ডালিয়া, আর আলাদিনকে বলল সে এখানকার দাসী। আলাদিনের সামনে সে মজারভাবে অভিনয় করে, যেন সে রাজকুমারী না, আর এই কথাটা যেন কেউই না বোঝে। এভাবে অভিনয় করতে থাকলো। আলাদিন জেসমিনের হাতের ব্রেসলেটটি ফিরিয়ে দেয়, তবে ফের ফিরে যেতে তার ভালো লাগে না। ওর মনে জেসমিনের জন্য একটা অজানা টান তৈরি হয়েছে। জেসমিনও একটু রোমান্টিক মুহূর্তে হাসি দেয়। আলাদিন জেসমিনের কানে এক ওরা কথা বলে, আগামীকাল আবার এভাবে আসবে, ব্রেসলেট ফেরত দেওয়ার ভান করে দেখা করবে। জেসমিন একটা ছোট হেয়ার ব্যান্ড, চুলের ক্লিপ আলাদিন হাতে রেখে দেয়, প্রতিশ্রুতি হিসাবে যে সে অবশ্যই ফেরত আসবে। এইসব ঘটনার মাঝেই ঘটে জাফরের পাখি ইয়াগো সবকিছু দেখে সোজা বাইরে উড়ে যায় এবং জাফরের কাছে খবর পৌঁছে দেয়। জাফর আগে থেকে আলাদিন সম্পর্কে সন্দিহান ছিল, এখন সে জানে আলাদিন এবং যে ডালিয়া উনি আসলে রাজকুমারী জেসমিন। জাফর খবর পেয়ে আলাদিন সম্পর্কে আগ্রহী হয়, তারপর আলাদিনকে ডেকে পাঠায় নিজের ফাঁদে ফেলতে। সে এক চালাক প্রস্তাব দেয়, বলে তুমি যদি আমার জন্য একটা কাজ করে দাও আমি তোমাকে রাজকুমার বানিয়ে দেব। আলাদিন প্রথমে চমকে যায়। জাফর বলে, তোমার স্বপ্নের সব পাওয়া সম্ভব, প্রাসাদ, সম্মান আর জীবনে সব কষ্ট মুছে ফেলা হবে, কিন্তু তোমাকে আমার একটা ছোট কাজ করতে হবে। জাফর এসে কথাগুলো খুব ধোঁকা মিশ্রিত। সে জানে আলাদিনকে প্রলোভন করে ব্যবহার করে নিজের বড় ইচ্ছাটা সফল করবে। আলাদিনের মনে আছে জেসমিনকে পেতে সে কি করবে, সেটা এখন বড় সিদ্ধান্ত। আর কোনো উপায় না দেখে অবশেষে আলাদিন রাজি হয়ে যায় জাফরের প্রস্তাবে। জাফর তাকে নিয়ে হাজির হয় সেই ভয়ঙ্কর রহস্যময় গুহার সামনে, যেখানে নাকি লুকিয়ে আছে এক জাদুর প্রদীপ। আসলে জাফর এর আগে অনেক লোককে ওই গুহায় পাঠিয়েছিল, কিন্তু কেউই বাঁচতে পারেনি, কারণ গুহার ভেতরে যত ধনরত্ন, হীরা মুক্তা, সোনাদানা ছড়ানো আছে তাতে লোভ সামলাতে না পেরে সবাই ধ্বংস হয়ে গেছে। জাফর আলাদিনকে বলে, ভেতরে গিয়ে ওই প্রদীপটা এনে দিও, কিন্তু সাবধান, ওখানে যত রত্ন দেখবে একটাও হাত দেবে না, শুধু প্রদীপটা আনবে, তাহলেই সব তোমার হবে। তাই আলাদিন তার বন্ধু আবুকে সঙ্গে নিয়ে ঢুকে পড়ে সে ভয়ঙ্কর জাদুর গুহার ভেতরে। চারপাশে অন্ধকার, কিন্তু মণিমুক্তার আলোয় গুহাটা যেন ঝলমল করছে। অগণিত রত্নের মাঝে আলাদিনের চোখ আটকে যায় একটা অদ্ভুত জিনিসে, একটা উড়ন্ত কার্পেটে। কার্পেটটা পাথরের নিচে চাপা ছিল। আলাদিন সেটা সরাতেই কার্পেটটা যেন জীবন্ত হয়ে ওঠে, তার সামনে ভেসে উঠে যেন বলছে, চলো আমি তোমাকে সাহায্য করব।
অবশেষে আলাদিন পৌঁছে যায় প্রদীপের কাছে, কিন্তু প্রদীপটা হাতে নেওয়ার সময় হঠাৎ তার পায়ের কাছে একটা লাল হীরা পড়ে যায়। তার সঙ্গী আবু ওই চকচকে হীরার লোভ সামলাতে পারে না, আর মুহূর্তেই সব শেষ। গুহার চারদিকে কাঁপতে শুরু করে, লাভা পড়তে থাকে, পাথর ভেঙে পড়ে ভয়ঙ্কর শব্দে। তবু আলাদিন প্রদীপটা হাতে নিতে সক্ষম হয়, আর তখনই উড়ন্ত কার্পেট এসে তাকে টেনে নেয় উপরে। সে কোনোভাবে পাথর ধরে ঝুলে থাকে। ঠিক তখনই জাফর এসে হাজির হয়। জাফর বলে, প্রদীপটা আগে দাও, তারপর আমি তোমাকে তুলব। তখন সরলমনের আলাদিন কোনো কিছু না ভেবে প্রদীপটা তার হাতে দিয়ে দেয়, আর তখনই জাফরের আসল রূপ দেখায়। সে এক ধাক্কায় আলাদিনকে নিচে ফেলে দেয়, কিন্তু ভাগ্য তখনও আলাদিনের পক্ষে ছিল, কারণ নিচে থাকা আবু বুদ্ধি করে জাফরের কাছ থেকে প্রদীপটা ছিনিয়ে নেয়, আর উড়ন্ত কার্পেট এসে আলাদিনকে উদ্ধার করে ফেলে। গুহার দরজা বন্ধ হয়ে যায়। এখন তাদের বের হওয়ার আর কোনো রাস্তা নেই। অন্ধকারের মধ্যে আলাদিন বসে আছে, পাশে আছে আবু, আর আলাদিনের হাতে আছে সেই প্রদীপটা। একসময় সেই প্রদীপটা ধুলোয় ভরা ছিল, তাই ওটা ঘষে একটু পরিষ্কার করতে শুরু করে আলাদিন। আর তখনই ধুম, এক বিশাল আলো ফেটে বের হয় প্রদীপের ভেতর থেকে। চোখ দাদানোর নীল রঙের এক দৈত্যের সামনে এসে দাঁড়ায়, যে নিজেকে বলে, আমি জিনি, তোমার সেবক, এখন তোমার 3টা ইচ্ছে পূরণ করব। প্রদীপ থেকে বের হয়ে সেই বিশাল নীল রঙের দৈত্য, যে নিজের বুক চাপড়ে বলে ওঠে, আমি জিনি, 1000 বছর ধরে এই প্রদীপে বন্দি আছি। কিন্তু তাছাড়াও জিনি ছিল ভয়ঙ্কর শক্তিশালী, কিন্তু তার থেকেও বেশি মজার। সে নাচে, গানে, রসিকতা ভরিয়ে দিল পুরো জায়গাটা। মুহূর্তের মধ্যে গুহার নিস্তব্ধতা পরিণত হয় এক উৎসবে। জিনি হেসে আলাদিনকে বলে, এখন থেকে তুমি আমার মালিক, তোমার 3টা ইচ্ছে আমি পূরণ করে দেব। তবে একটা নিয়ম আছে, ইচ্ছে চাইলে আগে বলতে হবে জিনি আমি ইচ্ছে চাই, আর সাথে সাথে প্রদীপটা ঘষতে হবে। তবে জিনি কিছুই কাজ কখনোই করতে পারে না, যেমন কারো মনে ভালোবাসা তৈরি করা, কাউকে মৃত অবস্থা থেকে জীবিত করা, বা এমন কিছু যা প্রকৃতির নিয়মের বাইরে। সব নিয়ম ভালো করে বুঝে নিয়ে আলাদিন প্রথমেই বলে, আমি চাই এই গুহা থেকে বের হতে। যিনি এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে আঙুল ছুঁয়ে বলে, তোমার আদেশ আমার প্রভু। পলকের মধ্যে আলাদিন, আবু আর সেই উড়ন্ত কার্পেট সবাই গুহার বাইরে চলে আসে। আকাশের নিচে মুক্ত বাতাস, রোদ যেন নতুন জীবনের স্বাদ। আলাদিন অবাক হয়ে জিনির দিকে তাকায়। তুমি তো অসাধারণ, আমি ভাবতেই পারিনি তুমি এত সুন্দর ম্যাজিক জানো। যিনি মুচকি এসে বলে, এটাই তো আমার কাজ প্রভু। তবে খেয়াল রেখো, 3টে ইচ্ছা শেষ হলে আমি আবার প্রদীপের ভেতরে বন্দী হয়ে যাব। এবার আলাদিন ভাবে, 3টা ইচ্ছা যদি সত্যিই পাই, তাহলে রাজকুমার হওয়া বা কেনই নয়, কারণ তার মনে তখনও কেবল একজন, রাজকুমারী জেসমিন। আলাদিন জিনিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার কি এখনই 3টা ইচ্ছা চাইতে হবে, না পরে চাইলেও হবে? জিনি হেসে বলে, না ওস্তাদ, তুমি যখন চাও তখনই চাইতে পারো। আলাদিন আবার বলে, কিন্তু আমি যদি তোমাকে সঙ্গে নিয়ে যাই, সবাই তো সন্দেহ করবে, তুমি তো বিশাল এক নীল দৈত্য। যিনি সঙ্গে সঙ্গে তার রূপ বদলে সাধারণ মানুষের মতো হয়ে যায়। এবার কেমন লাগছে ওস্তাদ? এরপর যিনি বলে, চলো এখন তোমার দ্বিতীয় ইচ্ছা বলো। আমার হাত নিষ্পিস করছে। আলাদিন মুচকি হেসে বলে, আমার তো এখনো 3টা ইচ্ছাই বাকি আছে ভাই। প্রথমটা কিন্তু আমি চাইনি, সেটা আবুই করেছিল। যিনি তখন স্মৃতিচারণে গিয়ে দেখে, সত্যিই তো প্রদীপ প্রথমবার ঘষেছিল আবু, তাই আলাদিনের কৌশলে সে রাজি হয় এই কথায়। আলাদিন ভাবে, এখন আমি কি চাইবো? সে জিনিকে জিজ্ঞাসা করে, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি চাইতে? যিনি একটু থেমে বলে, আমি চাইতাম আমার মুক্তি। 1000 বছর ধরে এই প্রদীপে আমি বন্দি আছি। মানুষ আমাকে চাকরের মতো বিভিন্ন ধরনের কাজ করাচ্ছে, আমার আর এই জীবন ভালো লাগে না, তাই আমি মুক্তি চেতাম। আলাদিন মুগ্ধ হয়ে বলে, ঠিক আছে, আমার শেষ ইচ্ছেটা আমি তোমাকে মুক্ত করতে ব্যবহার করব। যিনি হেসে বলে, তোমার মতো মালিক পেয়ে আমি ধন্য ওস্তাদ। এরপর যিনি বলে, তাহলে এখন অফিসিয়ালি তোমার প্রথম ইচ্ছা বলো। আলাদিন একটু লজ্জা পেয়ে বলে, আমি এক মেয়েকে ভালোবাসি, সে রাজকুমারী জেসমিন। যিনি তো পুরো রোমান্টিক মুডে চলে যায়। সে বলে, ওহ, তাহলে বুঝেছি তুমি রাজকুমার হতে চাও, তাই না? আলাদিন মাথা নাড়ে, হ্যাঁ। তখন যিনি আনন্দের চিৎকার দেয়, তোমার প্রথম ইচ্ছা পূরণ। সাথে সাথে সে আলাদিনের পোশাক পাল্টে একজন রাজপুত্রের মতো সাজিয়ে দেয়, আর আবু বানরটাকে জাদু করে এক বিশাল হাতিতে পরিণত করে। যিনি ঘোষণা দেয়, এখন থেকে তোমার নাম প্রিন্স আলী, আর তোমার রাজ্যের নাম আবাবুয়া। ঢোল, তবলা, সোনার গহনা, হাজার হাজার দাস দাসী নিয়ে এক রাজকীয় প্যারেডে প্রিন্স আলী প্রবেশ করে আরাবিয়ান রাজ্যে জেসমিনের বিয়ের প্রস্তাব দিতে। পুরো রাজ্য অবাক। এমন ধনী, এমন জাঁকজমকপূর্ণ রাজপুত্র তারা কখনো আগে দেখেনি। কিন্তু জেসমিনকে সামনে পেয়ে আলাদিন পুরো গুলিয়ে ফেলে।
সে এত হকচকিয়ে যায় যে রাজকুমারীর সামনে রাজকীয় ভঙ্গি ভুলে যায়, ঠিক সাধারণ ছেলের মতো আচরণ করে বসে। যিনি কানে কানে বলে, ওস্তাদ তুমি এখন প্রিন্স আলী, মাথায় রেখো। আলাদিন বেহুদা কথা বলে জেসমিনকে ইমপ্রেস করতে চায়, কিন্তু উল্টো জেসমিন বিরক্ত হয়ে যায়। সে বলে, আমি কোনো জিনিস নই যাকে উপহার আর টাকা দিয়ে কেনা যাবে, এবং প্রস্তাব সরাসরি না করে দেয়। যিনি মাথা ধরে বলে, আমি জীবনে এত অপমানিত হইনি, এখন বুঝেছি তোমার গোলাম হওয়াটা আমার সবচেয়ে বড় ভুল। যাই হোক, রাজা কিন্তু প্রিন্স আলীকে বেশ পছন্দ করে ফেলে, তাই সে বলে তুমি প্রাসাদে থাকো, আমি নিজেই জেসমিনকে রাজি করাবো। এই সুযোগে জাফর সন্দেহ পড়ে যায়। সে ভাবে, এই আবাবুয়া রাজ্য আমি কখনো শুনিনি। সে রাতে রাজপ্রাসাদে একটা বড় পার্টির আয়োজন হয়। জাফর তখন তার জাদুর লাঠি দিয়ে আলাদিনকে হিপনোটাইজ করতে চায়, কিন্তু ঠিক তখনই হাজির হয় জিনি। সে আলাদিনকে উদ্ধার করে নেয়। জিনি এবার আলাদিনকে সাজেশন দেয়, বলে রাজকুমারকে ইমপ্রেস করতে নাচতে হবে। আলাদিন ভয়ে বলে, আমি তো নাচতেই পারি না ভাই। যিনি জাদু করে তার হাত পা নাচাতে শুরু করে। ফলাফল প্রাসাদের সবাই অবাক। জেসমিনও মুগ্ধ হয়, কিন্তু পুরোপুরি নয়। রাতে আলাদিন ভাবে এখন কিছু একটা করতে হবে। তখন সে তার উড়ন্ত কার্পেটে চড়ে জেসমিনের রুমে হাজির হয়। জেসমিনও অবাক হয়ে বলে, তুমি এখানে এলে কিভাবে? আলাদিন তোতলাতে তোতলাতে বলে, আমি শুধু তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। জেসমিন সন্দেহ করে বলে, আমি ম্যাপে তোমার আবাবুয়া রাজ্য খুঁজে পাইনি। আলাদিন লজ্জায় জিনির দিকে ইশারা করে। যিনি তৎক্ষণাৎ ম্যাপে আবাবুয়া রাজ্য যোগ করে দেয়। জেসমিন আবার দেখে ম্যাপে, আরে এখন তো দেখা যাচ্ছে, আগে কোথায় ছিল? আলাদিন হাসে, জাদু বলতে যা বোঝায় ঠিক তাই। আলাদিন জেসমিনকে তার জাদু উড়ন্ত কার্পেটে নিয়ে বাইরে আসে। তারা দুজনে আকাশে ঘুরতে ঘুরতে পুরো রাজ্য উড়ে দেখে। নদী, বাগান, প্রাসাদ সবই নতুন অঙ্গনে ভাসে। জেসমিন কার্পেটে ওড়ার সময় বুঝতে পারে যে এই যে শিষ্টাচারী প্রিন্স আলী, তার পরিচয় মজে আছে, সেটা আসলে আলাদিনই। আলাদিন কিন্তু হাফফা করে বলে যে সে এখানে মিশতে এসেছে, নিজের পরিচয় লুকিয়ে চলছে। তারা দুজনে আকাশে রোমান্টিক কিছু সময় কাটায়, কিন্তু নিচে তৎক্ষণাৎ সব খবর পৌঁছে যায়। জাফরের ঘনিষ্ঠ সহযোগীরা সব দেখে ফেলেছে। দিন হলে শত্রুর কৌশল কাজ করে। পরের সকালে জাফর আলাদিনকে ধরে আনে। জাফর বুঝে নেয় আলাদিনই যে এইসব জাদুটা জিনের মাধ্যমে পেয়েছে, তাই সে নিশ্চিত হতে চায় আলাদিনের হাতেই সেই জাদুর প্রদীপটা বা জিন আছে কিনা। সে আলাদিনকে পরীক্ষা করতে চায় যে যদি আলাদিনের কাছে প্রদীপ থাকে, তখন সে যে কোনোভাবেই তাকে বাঁচিয়ে ফেলবে। জাফর আলাদিনকে একটা নির্মম পরীক্ষা করে। সে আলাদিনকে পানিতে ফেলে দেয়, যাতে দেখা যায় আলাদিন কি জাদুর সাহায্যে বেঁচে উঠছে নাকি। এই সময় আলাদিন বেহুশ হয়ে পড়ে এবং জিনি সাহায্যে আসতে পারছে না, কারণ জাদুর নিয়ম নীতিগুলো জটিল। অন্যদিকে আবু বা আলাদিনের সঙ্গী কার্পেটে থাকা প্রদীপটা পানিতে ছুঁড়ে ফেলে দেয়, ফলে প্রদীপটা ডুবে যায়। অবস্থা সংকটে এসে জিনি এক কঠিন সিদ্ধান্ত নেয়। প্রদীপটা পানিতে পড়ে থাকা ও আলাদিন বেহুশ, যিনি নিয়ম ভেঙে আলাদিনকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এতে একটি বড় মূল্য দিতে হয়। জিনির এক ইচ্ছা নষ্ট হয়ে যায়, অর্থাৎ আলাদিনের কাছ থেকে একটি ইচ্ছা কমে যায়, কারণ যিনি নিজের নিয়ম ভঙ্গ করে তাকে বাঁচায়। পরে আলাদিন সম্পূর্ণ ঠিক হয়ে রাজকুমারী জেসমিন ও সবার সামনে হাজির হয়। আলাদিন জাফরের সব প্রতারণার প্রমাণ সামনে নিয়ে আসে। তখন জাফর রাজাকে হিপনোটাইজ করতে শুরু করে, যাতে সে রাজকুমারীর সাথে তাকে বিয়ে দেয় এবং আলাদিনকে জেলে পাঠায়। তখনই আলাদিন জাফরের হাতে থাকা জাদুর লাঠিটা ভেঙে ফেলে। লাঠিটা ভাঙার সাথে সাথে রাজা হিপনোটাইজ থেকে মুক্তি পেয়ে যায়। তখনই রাজা বলে ওঠে, কি হয়েছে এখানে? এরপর আলাদিন জাফরের মুখোশ ও চরিত্র সবার সামনে নিয়ে আসে, যাতে সে আর কাউকে ফাঁদে ফেলতে না পারে। তখনই রাজা হাকিমকে নির্দেশ দেয় জাফরকে জেলে নিয়ে যেতে। সর্বশেষে রাজা দেখে যে আলাদিন সত্যিকারের প্রকৃত মানুষ। আলাদিন পুরো কণ্ঠে সব উপস্থাপন করে। রাজা তখন ঠিক করে যে আলাদিন আর জেসমিনের বিয়ে হবে। আলাদিন খুব খুশি হয়। অবশেষে সে নিজের প্রেম পেয়ে গেল। তখন আলাদিন সবকিছু বলতে গেলে যিনি আলাদিনকে সতর্ক করে বলে, এখন সবকিছু খুলে বললে সমস্যায় পড়বে, সত্য বললে তুমি জেসমিনকে হারাতে পারো। আলাদিন চুপ করে যায়, মনে মনে ভাবে এখন সত্যিটা বললে জেসমিন আর কখনো তাকে ভালোবাসবে না। তাই মনের কষ্ট চেপে সে মিথ্যাটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানেই শুরু হয় আসল নাটক। যিনি আলাদিনের উপর ভীষণ কষ্ট পায়। সে তো চেয়েছিল আলাদিন যেন সবসময় তার পাশে থাকে, তার সাথে থেকে সব লড়াই করে। কিন্তু আলাদিন এখন রাজকীয় জীবন পেয়ে ভুলে গেছে নিজের বন্ধু চিনিকে। তাই অভিমান করে চিনি আবার প্রদীপের ভিতরে ফিরে যায়। অন্যদিকে জাফরের পাখি ইয়াগো চুপিসারে জেলে চাবি চুরি করে জাফরকে মুক্ত করে ফেলে। বাইরে আসার পর জাফর ছদ্মবেশ ধারণ করে। আলাদিনের কাছে পৌঁছে যায় খুব সহজে, আর এক কৌশলে আলাদিনের কাছ থেকে প্রদীপটা হাতিয়ে নেয়।
ঠিক তখনই আলাদিন বুঝতে পারে যে সে জিনির সাথে কত বড় ভুল করেছে। সে ভাবে জিনির কাছে ক্ষমা চেয়ে সব ঠিক করে নেবে, কিন্তু প্রদীপ খুঁজতে গিয়ে দেখে সেটা তার কাছে নেই, সেটা আর কোথাও খুঁজে পাচ্ছে না। কিন্তু এটা তো জাফর নিয়ে গেছে, সেটা তখন সে জানে না। তখনই দেখা যায় জাফর প্রদীপে হাত ঘষে। ভিতরে থাকা জিনি ভাবে নিশ্চয়ই আলাদিন তাকে বাইরে রাখছে, কিন্তু প্রদীপ থেকে বের হয়ে দেখে যে এবার তার মালিক জাফর। প্রদীপের নিয়ম তো একটাই, যে প্রদীপের মালিক যিনি তার আদেশেই মানবে। তাই বাধ্য হয়ে যিনি জাফরের ইচ্ছা পূরণ করতে রাজি হয়। জাফরের প্রথম ইচ্ছা, আমি এই রাজ্যের নতুন সুলতান হতে চাই। যিনি মুখ ভার করে হলেও তাকে সুলতান বানিয়ে দেয়। নতুন সুলতান হয়ে জাফর রাজকুমারী জেসমিন আর তার বাবাকে বন্দি করার নির্দেশ দেয়। রাজকীয় সৈন্যরা কিছুই করতে পারে না, কারণ আদেশটা এখন সুলতানেরই। কিন্তু রাজকুমারী জেসমিন হার মানে না। সে সেনাপতিকে বোঝায়, তুমি জানো আসল সুলতান কে। যদি তুমি সত্য জানো তবে অন্যায়কে সমর্থন করো না, সত্যের জন্য লড়ো। এই কথায় সেনাপতি আবেগে বেসে যায়, নিজের ভুল বুঝে নেয় আর জাফরকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। কিন্তু জাফর এবার আরও ভয়ঙ্কর। সে আবার প্রদীপ ঘষে জিনিকে বের করে তার দ্বিতীয় ইচ্ছে জানায়, আমাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর বানাও। যিনি কিছুই করতে না পেরে বাধ্য হয়ে জাফরের দ্বিতীয় ইচ্ছাটাও পূরণ করে। এক নিমিষে জাফর হয়ে ওঠে ভয়ঙ্কর এক জাদুকর। তার হাতে থাকা লাঠিটা এখন মহাজাদুর অস্ত্র। সে তার জাদু শক্তি দিয়ে সেনাপতিকে অদৃশ্য করে ফেলে। রাজ্য জুড়ে অন্ধকার ছড়িয়ে পড়ে। এ সময় আলাদিন লুকিয়ে প্রাসাদে ঢুকে পড়ে। সে দেখে জাফর এখন রাজ্য দখল করে বসে আছে, আর প্রদীপও তার হাতে। আলাদিন চুপিসারে প্রদীপটা ফেরত নিতে চায়, কিন্তু ঠিক তখনই জাফর ধরে ফেলে তাকে। জাফর জেসমিনের সামনে আলাদিনের সব গোপন কথা ফাঁস করে দেয়। এই যে রাজকুমার আলী, সে আসলে এক সাধারণ রাস্তার চোর। এই কথার পর জাফর তার জাদু ব্যবহার করে আলাদিনকে দূরে বরফের দেশে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু ঠিক তখনই জিনি লুকিয়ে আলাদিনের উড়ন্ত কার্পেটটা তার সাথে পাঠিয়ে দেয়, কারণ জিনির মনে এখনও একটাই বিশ্বাস ছিল, আলাদিন ফিরে আসবে আর সত্যিকারের নায়কও সে। এদিকে জাফর বাবাজির মনে এক নতুন শয়তানি বুদ্ধি জেগে ওঠে। সে এবার নিজেই রাজকুমারীকে বিয়ে করতে চায়। কিন্তু রাজকুমারী জেসমিন কি এত সহজে রাজি হবে? না, সেটা তোমরা সবাই জানো, কখনোই না। তাই জাফর এবার ঘুরে দাঁড়ায় রাজকুমারীর বাবা সুলতানের দিকে। মায়াজাল ছুড়ে সে সুলতানকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, আর তাকে দিয়ে জেসমিনের সাথে জাফরের বিয়ের আদেশ করায়। বাঁচার কোনো উপায় না দেখে প্রিয় বাবা আর প্রজাদের প্রাণ বাঁচাতে জেসমিন রাজি হয়ে যায় বিয়েতে। এদিকে দূরে কোথাও সে জাদুর কার্পেট আবারও ফিরে আসছে আলাদিনের কাছে, আর তাকে বাঁচিয়ে শহরের দিকে ফিরে আসতে থাকে। ঠিক বিয়ের এক মুহূর্তে জেসমিন দেখে আলাদিন তার জাদুর কার্পেটে চড়ে ঝড়ের গতিতে তার দিকে উড়ে আসছে। তখনই সে একটা বুদ্ধি খাটায়, জাফরের কাছ থেকে জাদুর প্রদীপটা ছিনিয়ে নেয়। কিন্তু জাফর তো চুপ করে বসে থাকা লোক না। সে জাদুর ব্যবহার করে তার পাখি ইয়াগোকে এক বিশাল ড্রাগনে পরিণত করে, আর আলাদিনের পিছু ধাওয়া করে। চারপাশে অন্ধকার ডেকে যায়। আলাদিন, জেসমিন আর জাফরের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। এক পর্যায়ে আলাদিন আর টিকতে পারে না। জাফর তার জাদু দিয়ে আলাদিনকে আঘাত করে বলে, এবার বুঝলে আমি জয়ী, আমি পুরো মহাজগতের সবচেয়ে শক্তিশালী জাদুকর। কিন্তু আলাদিন বুদ্ধি করে বলে, না জাফর, তুমি কখনো সবচেয়ে শক্তিশালী নও, কারণ আসল ক্ষমতা তো আছে জিনির হাতে। সে না থাকলে তোমার জাদুই চলবে না। এ কথাটা শুনে জাফরের মাথা গরম হয়ে যায়। সে বলে, তুমি কি বলছো? আমি দ্বিতীয় পর্যায়ে শক্তিশালী জাদুকর? পৃথিবীতে আমি শক্তিশালী এখন। তখন আলাদিনের কথার ফাঁদে পড়ে জাফর জিনির কাছে শেষ ইচ্ছে চায়। বলে, জিনি, আমার শেষ ইচ্ছে হলো আমি হব সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর জিনি। তখন জিনি একটু মনে মনে ভেবে বলে, এই তো ভুল করেই তো শেষ ইচ্ছাটা চেয়ে ফেললে। তখন জিনি তার জাদু দিয়ে বলে, আপনি হয়ে যান সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর জিনি। তখনই জাফর সাথে সাথে নিজের এক দানবীয় জিনে পরিণত হয় এবং আলাদিনকে উদ্দেশ্য করে বলে, এখন তো আমি দ্বিতীয় পদে শক্তিশালী জিন নই, এখন আমি প্রথম পদে সবচেয়ে শক্তিশালী জিনি। তখন সে আলাদিনকে ধরতে যাওয়ার সময় তার হাতে শিকলবন্দি হয়ে যায়। তখনই সে বলে ওঠে, তুমি আমার সাথে কি করেছো, সত্যি করে বলো। তখন আলাদিন বলে, আমি তোমার সাথে কিছুই করিনি, তোমার ইচ্ছাই জিনি পূরণ করেছে। তখন জাফর জিনি আলাদিনকে ধরতে গেলে কোনো কাজ হয় না, তার হাত শিকলের দাসত্বে বন্দী হয়ে যায়। আর জিনি হেসে বলে, জিনরা সবসময় তাদের মালিকের আদেশে বাধা থাকে। যখন কোনো ব্যক্তি প্রদীপ ঘষে সে জিনকে বের করবে, তখন সে খালি তার মালিকের কথা মানতে বাধ্য থাকবে। যতক্ষণ পর্যন্ত তোমাকে কেউ না বের করবে ততক্ষণ পর্যন্ত তুমি এই প্রদীপে বন্দী থাকবে। তুমি এখন নিজের কারাগারে বন্দী হলে জাফর। জাফর চিৎকার করতে করতে সে প্রদীপের ভিতরে ঢুকতে শুরু করে। তখনই তার পোষা পাখি ইয়াগো বলতে শুরু করে যে, বাই বাই জাফর, এখন তুমি থাকো, আমি চলে যাই। কিন্তু জাফর প্রদীপের ঢোকার আগে বিশ্বস্ত টিয়া পাখিটিকে সে প্রদীপের মধ্যে নিয়ে যায়, আর সে চিরতরে বন্দী হয়ে যায় 1000 বছরের জন্য। সব কিছু আবার আগের মতো শান্ত হয়ে যায়।
জিনি তখন আবার আলাদিনকে জিজ্ঞাসা করে, এবার তাহলে বলো ওস্তাদ, তোমার শেষ ইচ্ছাটা কি? আলাদিন কিছুক্ষণ ভেবে হেসে বলে, আমার শেষ ইচ্ছা তুমি মুক্ত হও জিনি। তখনই জিনের হাত থেকে দাসত্ব শিকল খুলে পড়তে শুরু করে এবং সে মুক্তি হয়ে যায় এবং নর্মাল মানুষে রূপান্তরিত হয়। আলাদিনের মুখে এই কথা শুনে জিনির চোখে জল চলে আসে। সে অবশেষে মুক্তি পায়, বন্দি দশা থেকে একদম সাধারণ মানুষে রূপান্তরিত হয়। আলাদিনকে জড়িয়ে ধরে সে বলে, ধন্যবাদ বন্ধু, তুমি আমার সত্যিকারের নায়ক। এরপর আলাদিন আর জেসমিনের বিয়ে হয়, রাজ্যে শুরু হয় আনন্দের উৎসব। যিনি তার প্রেমিকা ডালিয়াকে প্রস্তাব দেয়, যে ছিল রাজকুমারী জেসমিনের দাসী। তার সাথে জিনির বিয়ে হয় আর তারা সবাই মিলে নতুন জীবন শুরু করে। সর্বশেষে সেই জাহাজে যেখানে গল্পটা শুরু হয়েছিল আর যে দুটি শিশুকে গল্প শোনাচ্ছিল, সেই হলো এই গল্পের যিনি তার দুই সন্তানকে বসে এই গল্পটা শোনাচ্ছিল। অর্থাৎ পুরো গল্পের কতক আসলে সেই যিনি। এভাবেই শেষ হয় ডিজনির এক অনন্য অ্যানিমেশন গল্প। এই মুভির এক্সপ্লেনেশন কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি অ্যানিমেশন মুভি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে। আর নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবে।